সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি বিধানচন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। পরিচয়টা দেওয়ার দরকার ছিল না, তারপরও পরিচয়টা দিয়ে নিলাম, কারণ হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস, যদি নতুন কোনো দর্শক থাকেন বা নতুন কোনো শিক্ষার্থী থাকে তারা যাতে করে বুঝতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে যাওয়ার আগে জেনে নেই আমরা আজকে কী বিষয়ে ক্লাস করব। তো আমি আজকে যে ক্লাসটা করব তা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান কোন পার্ট করব তা আমার আলোচনা থেকেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনুমান করার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, তাহলে আমার আজকে হচ্ছে বিষয় হিসাব বিজ্ঞান, হিবি লিখলাম আমি, আর অধ্যায় হচ্ছে আমার ষষ্ঠ। ইয়েস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ শিরোনামে যাওয়ার আগে একটু কথা বলে নিতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তার আগের ক্লাসে অবশ্যই পড়েছ যে কোনো ঘটনা যখন টাকার অঙ্কে পরিমাপ করা হয় তখন সেটাকে আমরা লেনদেন বলি। ইয়েস, সেটাকে আমরা কি বলি? লেনদেন বলি। মানে কোনো ঘটনা টাকার অঙ্কে পরিমাপ করা গেলে বা এমন কোনো ঘটনা যে ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, এমন কোনো ঘটনা যদি ঘটে সেটাকে আমরা কি বলি? লেনদেন বলি। হ্যাঁ, লেনদেন। তো এই লেনদেনগুলোকে আমরা বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ করি, যেমন ঝাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী, সেগুলোতে আমরা লিপিবদ্ধ করি। এখন কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেনদেনগুলোকে সর্বপ্রথম যে বইয়ে লিপিবদ্ধ করি, এটা সর্বপ্রথম আমরা কোন বইয়ে লিপিবদ্ধ করি, বা হিসাবের সহকারী বই কোন বইকে বলা হয়, সেটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলবে? ইয়েস, সেটা হচ্ছে ঝাবেদা। তাহলে আমার আজকের পাঠের বিষয় হচ্ছে ঝাবেদা। লিখে নিলাম ঝাবেদা। তোমরা তোমাদের খাতাতে লিখে নিতে পারো। আজকে আমরা করতেছি ঝাবেদা, যাকে আমরা ইংলিশে বলি জার্নাল, JOURNAL। ইংলিশে আমরা এটাকে জার্নাল বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়বো আজকে ঝাবেদা। তো ঝাবেদা পড়ার আগে আমরা জেনে নেই ঝাবেদা জিনিসটা কি, মানে ঝাবেদার সংজ্ঞাটা। তো ঝাবেদার সংজ্ঞাটা যদি আমরা বলতে যাই, শুনে নেও। ঝাবেদার সংজ্ঞাটা হচ্ছে এমন: কোনো কারবারি লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে ঝাবেদা বা জার্নাল বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝাবেদা কাকে বলে বা ঝাবেদার সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। তো এখন চলো আমরা দেখে নেই যে আমরা যে ঝাবেদা পার্টটা পড়বো, আমরা সংজ্ঞা দেখে নিলাম। তো এখন আমরা দেখব যে ঝাবেদা কত প্রকার। তো ঝাবেদা কত প্রকার সেইটা যদি আমরা দেখতে যাই, আমরা জানি ঝাবেদা স্বাভাবিকভাবে বা নর্মালি দুই প্রকার। সেটা হচ্ছে বিশেষ ঝাবেদা আর একটা হচ্ছে প্রকৃত ঝাবেদা। ঝাবেদা দুই প্রকার। তাহলে আমরা লিখতে পারি ঝাবেদা। ঝাবেদা কয় প্রকার? দুই প্রকার। লিখে দিলাম আমি ঝাবেদা দুই প্রকার। তো যথা, আমরা যদি লিখি যথা, একটা হচ্ছে কি ঝাবেদা লিখবো আমরা? একটা হচ্ছে বিশেষ ঝাবেদা। এক নাম্বার হচ্ছে বিশেষ ঝাবেদা, আর দুই নাম্বার হচ্ছে প্রকৃত ঝাবেদা। আর লিখলাম না আমি ঝাবেদা, আমি ডট দিয়ে দিলাম। তাহলে ঝাবেদা দুই প্রকার, বিশেষ ঝাবেদা এবং প্রকৃত ঝাবেদা। এখন এই বিশেষ ঝাবেদাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ ঝাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা মূলত বিশেষ ঝাবেদা নিয়েই আলোচনা করব আজকের বিষয়ে বা আজকের পাঠে। তো বিশেষ ঝাবেদার 6 ভাগে ভাগ করা হয়েছে। সেইগুলো আবার কি কি, সেইগুলা যদি আমরা বলতে চাই, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতার মধ্যে সেইগুলা উঠিয়ে নিতে পারো। এগুলো অবজেক্টিভের জন্য তোমাদের খুব কাজে আসবে। যখন অবজেক্টিভে আসবে যে ঝাবেদা কত প্রকার, তুমি লিখতে পারো বা টিক চিহ্ন দিতে পারো যে ঝাবেদা হচ্ছে দুই প্রকার। যখন বলবে বিশেষ ঝাবেদা কত প্রকার, তখন যাতে তুমি টিক চিহ্নটা দিতে পারো যে বিশেষ ঝাবেদা হচ্ছে 6 প্রকারের। তাহলে বিশেষ ঝাবেদা হচ্ছে 6 প্রকার। 6 প্রকার যথা, আমরা যদি লিখি তাহলে আমরা বিশেষ ঝাবেদাগুলো লিখে নিই। আমি প্রকৃত ঝাবেদাটা এখন মুছে ফেলতেছি। তো বিশেষ ঝাবেদার 6 প্রকার আমরা লিখে নেই।
আমি প্রথমেই যদি লিখি ক নাম্বার, আমরা লিখতে পারি ক্রয় জাবেদা। কি লিখতে পারি? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা জাবেদা দাখিলা মানে জাবেদা কিভাবে করতে হয়, মানে জাবেদার দাখিলাগুলো দিতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না, তোমরা যদি ক্লাসগুলো দেখো। আর তোমরা দেখে এই অনলাইন ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবে, তাতে করে যারা মানে এখন দেখতে পারতেছে না পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারবে। লিখে নিলাম আমরা ক্রয় জাবেদা। খ নাম্বারে যদি লিখি তাহলে খ নাম্বারে লিখবো আমরা বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা। গ নাম্বারে যদি লিখি তাহলে লিখবো ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা। ঘ নাম্বারে যদি লিখতে যাই তাহলে লিখবো বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা। উম নাম্বার যদি লিখি আমি তাহলে লিখতে পারি আমরা নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। চ নাম্বারে আমরা লিখতে পারি নগদ প্রদান জাবেদা। শিক্ষার্থী বন্ধুরা, এই 6 প্রকার ছিল বিশেষ জাবেদা। তাহলে আমি আগেই বলেছিলাম যে বিশেষ জাবেদা হচ্ছে 6 প্রকারের। আমি 6 প্রকার এখানে লিখেও দিয়ে দিছি যে 6 প্রকার কি কি। আবারও আমি বলে দিচ্ছি, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এখন কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এই জাবেদাগুলো যদি আমরা বুঝতে চাই বা জানতে চাই যে এগুলো আবার কি, এগুলাকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কাকে বলতে সেটা যদি আমি বলতে যাই, ক্রয় জাবেদাটা হচ্ছে বাকিতে ক্রয়ের জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয়। আবারও শুনে নাও, বাকিতে ক্রয়ের জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় সেইটাই হচ্ছে ক্রয় জাবেদা। অর্থাৎ বাকিতে ক্রয়ের জন্য জাবেদাগুলা যে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। তাহলে আমরা বুঝে গেলাম ক্রয় জাবেদা কাকে বলে। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদাটা কি? বিক্রয় জাবেদাটা হচ্ছে এমন, বাকিতে বিক্রয়ের জন্য। বিক্রয় কিন্তু ক্রয় বা বিক্রয় 2 ধরনের হতে পারে, নগদ ক্রয় আবার নগদ বিক্রয়, আবার বাকিতে ক্রয় বাকিতে বিক্রয়। তো আমি কিন্তু বলতেছি বিক্রয় জাবেদা কি? বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে বিক্রয়ের জন্য যে জাবেদা দেয়া হয় বা যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। তারপরে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদাটা কি? ক্রয় ফেরত জাবেদাটা হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে যে জাবেদা দেওয়া হয়, বাকিতে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় তার জন্য যে জাবেদা দাখিলা করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। তাহলে বাকিতে ক্রয়ের জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় সেটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা কি? বিক্রয় ফেরত জাবেদাটা হচ্ছে বাকিতে বিক্রয় করার জন্য, বাকিতে কোনো কিছু বিক্রয় করা হলো, এই বিক্রিত পণ্য কোনো কারণে আবার ফেরত দিতে হলো, এইটার জন্য যে জাবেদা করা হবে সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এখন আসি আমরা নগদ প্রাপ্তি জাবেদাতে। নগদ প্রাপ্তি জাবেদা কি? নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে আমরা যখন কোনো লেনদেন করি, লেনদেনগুলো যখন সংগঠিত হয়, লেনদেন 2 ভাবে সংগঠিত হতে পারে। একটা হচ্ছে নগদে আর একটা হচ্ছে বাকিতে। এখানে আমরা নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে যে লেনদেনগুলা নগদ প্রাপ্তি, শুধু নগদ প্রাপ্তির জন্য যে জাবেদা দাখিলা করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। মানে নগদ যত প্রাপ্তি হবে, কোনো বাকি না কিংবা অনগদ না, অনগদ কিংবা বাকি ছাড়া খালি শুধু নগদ প্রাপ্তির জন্য যে জাবেদা সেটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রধান জাবেদা। নগদ প্রধান জাবেদা ঠিক একই রকম, শুধু নগদ প্রদানের জন্য যে জাবেদা দেওয়া হয় সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। আমরা দেখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা যে বিশেষ জাবেদার আওতায় যে 6টা প্রকার আছে,
এই 6টা প্রকার সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম কোনটাকে কোন জাবেদা বলে। এখন আমরা দেখে নিব যে আমরা কিভাবে জাবেদা দাখিলা প্রদান করতে হবে। অর্থাৎ জাবেদা দাখিলার জাবেদার সংজ্ঞাটি আমি বলেছিলাম যে কারবারি লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। অর্থাৎ আমাকে জাবেদা করতে গেলে বা জাবেদা দাখিলা দিতে গেলে সেইখানে আমাকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয় করতে হবে এবং সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিতে হবে, তাহলে জাবেদা হবে। তাহলে আমরা যদি জাবেদাতে যাই, তার পরবর্তীতে যে আমার দুই প্রকার বলছিলাম যে প্রকৃত জাবেদা, তো প্রকৃত জাবেদার আমি প্রকারভেদটা বলে দিই, সেটা আর আলোচনা করলাম না, কারণ আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সেইখানে আবার 5 প্রকার প্রকৃত জাবেদা হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে, আবার আমি লিখে দিচ্ছি প্রকৃত জাবেদাটা 5 প্রকার কি কি, সেইটাও লিখে দিচ্ছি। প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদা হচ্ছে 5 প্রকার। যথা আমি যদি লিখি তাহলে লিখব সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা। 2 নাম্বার লিখতে পারি আমরা সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা। 3 নম্বরে আমরা লিখতে পারি সমাপনী জাবেদা, শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা খাতা থেকে উঠিয়ে নিতে পারো। 4 নম্বরে আমরা লিখতে পারি প্রারম্ভিক জাবেদা, আর 5 নম্বরে হচ্ছে অন্যান্য জাবেদা। এই ছিল জাবেদার প্রকারভেদ। সংশোধনী জাবেদা মানে হচ্ছে কোনো ভুল যদি থাকে, কোনো জাবেদায় যদি কোনো ভুল থাকে সেটাকে কেটে ফেলা যায় না, কোনো হিসাবে যদি কোনো ভুল থাকে সেটাকে কেটে ফেলা যায় না, আর একটা জাবেদা দিয়ে সেটাকে সংশোধন করতে হয়, সেটি হচ্ছে সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা হচ্ছে আমরা যখন কোনো হিসাব করি দেখব যে সমন্বয় বলে একটা কথা আছে, মানে কোনো কিছু দ্বারা কমানো বাড়ানো, এটা হচ্ছে সমন্বয়। নিচে দেয়া থাকে, এটা হচ্ছে সমন্বয়। এইগুলোর জন্য যে জাবেদা দেওয়া এটা হচ্ছে সমন্বয় জাবেদা। আর সমাপনী জাবেদা হচ্ছে বছর শেষে হিসাবের, বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে হিসাবগুলোর জন্য যে জাবেদা দেওয়া হয় সেটা হচ্ছে সমাপনী জাবেদা। প্রারম্ভিক জাবেদা হচ্ছে বছরের শুরুতে যে জিনিস নিয়ে, যে পণ্যদ্রব্য বা মূলধন বা যে সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করে এইগুলোর জন্য যে জাবেদা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। আর অন্যান্য জাবেদা আর অনেক আনুষঙ্গিক জাবেদা থাকতে পারে। তো আমি সংক্ষেপে বলে ফেললাম প্রত্যেক প্রকার জাবেদার সংজ্ঞা। এখন আমরা দেখব আমরা জাবেদা দাখিলা কিভাবে প্রদান করব। জাবেদা করার ক্ষেত্রে আমার যে জিনিসটা জানতে হবে, আমার হিসাব সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে হিসাব হচ্ছে এখন 5 প্রকার। আগে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা 5 প্রকার শিখি নাই, আমরা শিখেছিলাম 4 প্রকারে। আমরা 5 প্রকারেই লিখবো হিসাব। হিসাব যে 5 প্রকার, এই 5 প্রকারের মধ্যে হিসাব 5 প্রকার, কারণ জাবেদা করতে গেলে আমার হিসাবেও চলে যেতে হবে। হিসাব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ হিসাব। আর একটা হচ্ছে দায় হিসাব, দায় হিসাব। আর একটা হচ্ছে আয় হিসাব। আর একটা হচ্ছে ব্যয় হিসাব। আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এই যে, তাহলে এখন আমরা হিসাবকে বলি হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, আর হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আমি এর আগে একটু বলে নিয়েছিলাম যে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন বলছিলাম আমরা হিসাব 4 প্রকার। হ্যাঁ, তখন 4 প্রকারই ছিল। কিভাবে আমরা 4 প্রকার বলতাম? আমরা বলতাম সম্পদ হিসাব, আর বলতাম দায় হিসাব, আর বলতাম আয় হিসাব, আর বলতাম ব্যয় হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব বলে আমরা কিছু বলতাম না। তো কথা হচ্ছে স্যার এখন আবার মালিকানা সত্ত্ব কোত্থেকে চলে আসলো? হ্যাঁ, মালিকানা সত্ত্ব আগেও ছিল, এখন আছে। তবে আগে মালিকানা সত্ত্বটা ছিল উজ্জ্বল, মালিকানা সত্ত্বটাকে এই ধায়ের ভিতরে ঢুকাইয়া দেওয়া হতো। তাহলে এখন 5 ভাগে ভাগ করা হয়েছে হিসাবকে। এই 5 প্রকারের হিসাব সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমার জাবেদা দাখিলার
কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা যখন জাবেদা দাখিলা দিব, আমি বলে নিচ্ছি যে কিসের জন্য কি জাবেদা দিব। যদি হিসাবটার প্রকৃতি থাকে সম্পত্তিবাচক হিসাব, মানে সম্পত্তি যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা আগে দেখে নেই যে কিসের জন্য ডেবিট করব আর কিসের জন্য ক্রেডিট করব। সম্পত্তিবাচকের ক্ষেত্রে সম্পদ এর ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পাইলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আমরা ইংলিশে ডিআর লিখতে পারি, আর সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা এইগুলা লিখে নাও, এইগুলা যদি তোমরা লিখে নাও তাহলে তোমরা জাবেদা খুব সহজেই করতে পারবে, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় খুব সহজেই করতে পারবে। আমি লিখলাম সম্পত্তিবাচক হিসাব। যদি লিখি দায়বাচক হিসাব, দায়ের ক্ষেত্রে কি লিখবো আমরা? দায়ের ক্ষেত্রে হচ্ছে দায় হ্রাস পেলে ডেবিট, মানে ডিআর, এটা হবে সিআর। আর দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিটকে আমরা বলি সিআর। আয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি আয় হ্রাস পেলে ডেবিট, আমরা ইংলিশে লিখি যদি তাহলে লিখব ডিআর। আর আয় বৃদ্ধি পেলে লিখব ক্রেডিট, মানে ইংলিশে যদি লিখি তাহলে লিখব সিআর। তাহলে আমি এখানে 3টা লিখলাম, আরও রয়েছে আমার বাকি 2টা। আমি বাকি 2টা লিখে নেই, তোমরা এইগুলো খাতায় উঠায় নাও। বাকি 2টা যদি লিখে আমি, তাহলে আমার আছে ব্যয় হিসাব। ব্যয় এর ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে আমরা ডেবিট লিখব, মানে ডিআর লিখব। আর ব্যয়ের ক্ষেত্রে ব্যয় হ্রাস পেলে ক্রেডিট লিখব, মানে সিআর। তাহলে আমি কয়টা লিখলাম? 1টা 2টা 3টা 4টা, বাকি রয়েছে আমার আর একটা। আমি সম্পদটা মুছে ফেললাম। আমার আছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, অর্থাৎ ইংলিশে লিখলে ডিআর লিখব। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট অর্থাৎ সিআর লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লিখে দিয়েছি যে আমাদের হিসাবের যে 5টা প্রকার আছে, এই 5 প্রকার কি হলে কি হবে, অর্থাৎ কিভাবে ডেবিট হবে, কিভাবে ক্রেডিট হবে। এই 5 প্রকার সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে যে কোনটার জন্য ডেবিট হয়, কোনটার জন্য ক্রেডিট হয়, এটা যদি তোমাদের মুখস্থ থাকে, তাহলে তোমরা যে কোনো লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবে, অর্থাৎ জাবেদা দাখিলা প্রদান করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপরেও শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা গোপন টিপস শিখিয়ে দেই, যেটা হচ্ছে এখানে আমার অনেকগুলা জিনিস শিখতে হয়। এই নিয়মগুলো মনে রাখার জন্য অনেকগুলা টিপস শিখে রাখতে হয়। তো তুমি চাইলে একটা টিপস ফলো করেও এই কাজগুলা করে নিতে পারো। সেইটা আবার কি? সেইটা এমন করে যদি তুমি চিন্তা করো, এই এতগুলা হিসাবের কথা মনে না রেখে, হ্যাঁ মনে অবশ্যই রাখার চেষ্টা করবা, যদি কোনো কারণে মনে না থাকে তাহলে আর একটা টিপস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাহা আসে সেটা হচ্ছে ডেবিট, যাহা চলে যায়
সেটা হচ্ছে ক্রেডিট। আমরা এইভাবে করেও জাবেদা দাখিলার অনেকগুলা করে ফেলতে পারবো, হয়তো দুই একটা মিলবে না, এই নিয়মের মধ্যে পড়বে না, কিন্তু অনেকগুলাই মিলে যাবে। তো কী বলছি আমি, যাহা আসে, যাহা আসে সেটা হচ্ছে ডেবিট। ডেবিট আমরা সংক্ষেপে ইংলিশে ডিআর বলি। আর যাহা চলে যায়, চলে যায় সেটা হচ্ছে ক্রেডিট, মানে সিআর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাদের এই 6টা যে আমি কি দিলাম, রুল দিয়ে দিলাম, এই 6টা যদি মনে না থাকে তাহলে এই টিপসটা মনে রেখেও অনেক জাবেদা তুমি কি করতে পারবা, সলিউশন করে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। আমরা যখন অঙ্ক সলিউশন করব তখন আমি প্রত্যেকটার ব্যাপারে আলোচনা করে নিব, কিভাবে আসলে ডেবিট হয় আর কিভাবে চলে গেলে ক্রেডিট হয়। তো সেই জন্য আমরা একটা এখন অঙ্কের সলিউশন করব, মানে সমস্যার সমাধান করব। তাহলে আমরা চলে যাই অঙ্কের সমস্যা সমাধানে। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই অনলাইন ক্লাস দেখছো তারা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমরা এখন শুরু করব আমাদের সমস্যা সমাধান। আমি একটা সমস্যা বাসা থেকে লিখে নিয়ে আসছি, সমস্যাটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি সমস্যাটা কি, এবং এই সমস্যার আলোকেই আমরা সমাধান করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আমার যে সমস্যাটা আমরা সমাধান করব, সেই সমস্যাটা আমরা হোয়াইট বোর্ডে পোস্টার পেপারে লাগিয়ে দিলাম। তো আমরা একটু দেখে নেই যে সমস্যাটা কি, সমস্যাটা কেমন। দেখো, হিসাব বিজ্ঞান আমি লিখেছি, মানে এটা ছিল আমার বিষয়, আর আমরা পড়ছিলাম জাবেদা, সেই জন্য জাবেদা লিখলাম যে নীল এন্টারপ্রাইজ 2020 সালের 1 জানুয়ারিতে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এখানে দেখো কি আছে, সালও আছে, একটা মাসও উল্লেখ আছে, একটা মাসের কথাও উল্লেখ আছে। কি মাস? জানুয়ারি মাস। এখন দেখো নিচে লিখে আছে 5 জানুয়ারি, তাহলে এই লেনদেনটা ঘটছে 1 তারিখে, সংঘটিত হয়েছে 1 তারিখে। তো 5 জানুয়ারি নগদে পণ্য ক্রয় করা হলো কত টাকা? 10,000 টাকা। তারপরে 10 জানুয়ারি নগদে পণ্য বিক্রয় করা হলো 8,000 টাকা। 12 জানুয়ারি আসবাবপত্র ক্রয় করা হলো 15,000 টাকা। তারপরে দেখো 15 জানুয়ারিতে আছে বাকিতে পণ্য ক্রয় করা হলো 7,000 টাকা। তারপরে আবার 20 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। এখানে ব্যাংকে কোনো একটা ব্যাংকের নামও লিখে নিতে পারো, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, যা মনে চায়, আমি কিছু লিখি নাই। তারপর 25 তারিখে আছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা। তারপরে 30 তারিখে আছে, মানে মাসের শেষ, যদিও জানুয়ারি মাসের শেষ দিন হচ্ছে মেবি 31 তারিখ, তো 30 তারিখে কর্মচারীর বেতন প্রদান 5,000 টাকা। এই ছিল সমস্যা। এই সমস্যাটা থেকে আমরা কি করতে হবে? জাবেদা দাখিলা দিতে হবে। তো আমরা এর আগে জাবেদা দাখিলা কিভাবে করব তার নিয়মটা আমরা দেখে নিয়েছিলাম। তো এখন আমরা দেখব যে জাবেদা করতে গেলে আমার কি লাগে। জাবেদা করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে, আমাকে একটা চার্ট করে নিতে হবে, অর্থাৎ ছক করে নিতে হবে। তাহলে আমরা এখন চকটা করছি। কিভাবে চকটা করতে হবে তোমরা একটু দেখে নাও এবং খাতায় একটু প্র্যাকটিস করো। অনেকেই জাবেদার চকটা পর্যন্ত করতে পারে না, যদিও আমার কাছে স্কেল নাই, সেই জন্য একটু ভাঁকা হতে পারে। আমি পাশেই করে দিচ্ছি যাতে করে প্রশ্নটাও থাকে আর আমার অঙ্কটাও থাকে। এখানে দিলাম আমি তারিখ, তারপরে দিলাম, এইখানে দিলাম আর একটা কলাম বানালাম, এখানে আরেকটা কলাম বানালাম, এখানে আরেকটা কলাম বানালাম। শিক্ষার্থীবৃন্দ, এই আমি বলতেছি যে কলাম বানালাম, তোমরা হয়তো বলতে পারো যে কলামটা আবার কি। আমরা যখন হিসাব বিজ্ঞান করব, হিসাব বিজ্ঞানের অঙ্ক করবো, সেই ক্ষেত্রে আমরা এইগুলাকে কি বলি? কলাম বলি। এইভাবে যখন লম্বালম্বিভাবে থাকে সেইগুলাকে কলাম বলি, আর এইভাবে যখন থাকে এটাকে আমরা সারি বলি বা র বলি ইংলিশে। তো দেখো এইখানে আমি যে চার্টটা করলাম, এই চার্টটা কয়টা ভাগে ভাগ করলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, 5 ভাগে ভাগ করলাম। তো আমি এগুলার নামকরণ করব। নামটা কি দিব? আমরা বলছিলাম, আচ্ছা আমি কি বলছিলাম আবার বলবো, তারিখ। এইখানে হিসাবের শিরোনাম বা হিসাবের নাম আমরা লিখতে পারি, হিসাবের নাম ও ব্যাখ্যা,
এটাও লিখতে পারো, যেহেতু আমরা ব্যাখ্যাও দিব। এখানে হিসাবের নামও লিখতে পারো, হিসাবের শিরোনামও লিখতে পারো, বিবরণও লিখতে পারো। এইখানে লিখবো আমরা খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এই খতিয়ান পৃষ্ঠার সংক্ষেপে লিখলাম আমরা খ আর পি। এখানে লিখবো আমরা ডেবিট টাকা, ডেবিট টাকা। আর এখানে লিখবো আমরা ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে আমার চার্ট। এই চার্টের উপরে আমরা লিখে নিতে হবে আমরা কি করতেছি। আমরা কি করতেছি, নীল এন্টারপ্রাইজের 2020 সালের 1 জানুয়ারি। তাহলে এই যে কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানের করতেছি, নীল এন্টারপ্রাইজ লিখবো, উপরে লিখবো নীল এন্টারপ্রাইজ, নীল এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ এর জাবেদা, জাবেদা দাখিলা। দাখিলা না লিখলেও হবে, সমস্যা নাই, তাহলে আমি লিখে দিলাম। তাহলে নীল এন্টারপ্রাইজের জাবেদা দাখিলা। এখন দেখো তারিখ লিখলাম, হিসাবের শিরোনাম লিখলাম, খতিয়ান পৃষ্ঠা লিখলাম, ডেবিট টাকা ও ক্রেডিট টাকাও লিখলাম। তো আমি আগেই বলছিলাম যে জাবেদার সংজ্ঞাতে বলছিলাম তারিখের ক্রম অনুযায়ী কোনো কারবারি লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট আর ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে হবে আমাকে, তারিখের ক্রম অনুযায়ী। তাহলে তারিখের ক্রম অনুযায়ী যদি করি, মানে হচ্ছে প্রথম থেকে একটার পরে একটা যাবে। তাহলে আমার প্রথমেই আছে 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারি, এখানে অবশ্যই আমার সালটাও লিখতে হবে। সালটা ছিল 2020 সাল, লিখলাম আমি সাল। তারপরে কি ছিল, জানু, আমি লিখবো এখানে জানু। পুরাও লিখতে পারো জানুয়ারি, আমি জানুয়ারির কত লিখবো, 1 লিখবো, লিখলাম। জানুয়ারির 1 লিখিয়ে দেখো এইখানে বলছে 1 জানুয়ারিতে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো 1 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে তার মূলধন। যখন কোনো টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করবে, মানে প্রথমেই ব্যবসাটা শুরু করবে, সেটা হচ্ছে তার মূলধন, ব্যবসায়ের মূলধন। আর মূলধনকে আমরা সবসময় ক্রেডিট করি, মূলধনকে আমরা কি করি, সবসময় ক্রেডিট করি। তাহলে ডেবিট আবার কি, তাহলে ডেবিট, এই যে মূলধনটা নিয়ে আসছে ব্যবসাতে, কিভাবে নিয়ে আসছে, মূলধন নিয়ে আসা মানে হচ্ছে টাকা নিয়ে আসা, অবশ্যই নগদ টাকা নিয়ে আসছে। তাহলে নগদ টাকা সে নিয়ে আসছে, তাহলে আমরা বলবো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এইভাবে লিখবো নগদান হিসাব ডেবিট। তাহলে আমি ডিআর লিখতেছি, আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা বলছিলাম সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিতে হবে। তাহলে এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে, কেন নগদান হিসাবকে ডেবিট করলাম আর কেন মূলধন হিসাবকে ক্রেডিট করলাম। এখানে জাস্ট প্রশ্নে যা আছে তাই বলে দিয়ে দিব, যে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আমি হয়তো সব ক্ষেত্রে ব্যাখ্যা দিব না, আমি মুখে বলে দিব, কারণ হচ্ছে ব্যাখ্যা দিতে গেলে অনেক কি হবে, লেট হবে। তাহলে আমি কি করব, এই জায়গাটুকুকে নিচে দাগ দিয়ে দিব। আর এই যে নগদান কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল, 1 লাখ, তাহলে ডেবিটের করে আমি 1 লাখ টাকা লিখবো, আর ক্রেডিটের করেও এই 1 লাখ টাকা লিখবো। অনেকে কি করো শিক্ষার্থী বন্ধুরা, পুরা দাগ দিয়ে দেবো। পুরা দাগ দেওয়ার দরকার নাই, শুধু হিসাবে নাম ও ব্যাখ্যার জায়গাটুকু দাগ দিয়ে দিবা। তাহলে আমার দেখো প্রথম কাজ শেষ। পরে নগদে পণ্য ক্রয় করা হলো, কয় তারিখ সেটা, জানুয়ারির 5 তারিখ নগদে পণ্য ক্রয়। তো নগদে পণ্য ক্রয়ের জন্য আমরা জাবেদা যদি দিতে চাই, ক্রয়টা হচ্ছে কি বাচক হিসাব। ওই যে আমরা আগে পড়ছিলাম যে আয়বাচক হিসাবে কিভাবে জাবেদা করতে হবে, ব্যয়বাচক। ক্রয়টা কি বাচক হিসাব সেটা যদি তুমি বুঝো, ক্রয় যদি করো, তাহলে সেটা তোমার জন্য বা প্রতিষ্ঠানের জন্য কি হবে, ব্যয় হবে। তো এটা হচ্ছে ব্যয়বাচক হিসাব। তাহলে ব্যয়বাচক হিসাবে আমরা কি বলছিলাম, একটু মনে করার চেষ্টা করো। আমরা বলছিলাম যে ব্যয়বাচক হিসাবে ডেবিট কাকে করব, ব্যয় বৃদ্ধি পেলে। তাহলে দেখো ক্রয় করাতে তার কি হয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে। তাহলে কি বাবদ ব্যয় বৃদ্ধি পেল, ক্রয় বাবদ, সেহেতু ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখন আমাকে ক্রেডিট লিখতে হবে। তাহলে ক্রেডিট কি লিখবো, এই যে ক্রয় ব্যয় বাড়ছে, তা আমার গেছে কি, আবার বলছিলাম যে সবশেষ একটা কথা বলছিলাম যে যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। দেখো আমি ক্রয় করাতে কি হয়েছে, নগদ টাকা আমার চলে গেছে, মানে আমার সম্পত্তি কমে গেছে। তাহলে নগদে যেহেতু ক্রয় করছে, সম্পত্তি চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এটার জন্য যদি আমি ব্যাখ্যা দিই, তাহলে কি দিব, নগদে ক্রয় করা হলো। এটা আমি আর লিখলাম না, এইটুকুতে লিখে নিলাম। তাহলে
কত টাকা ছিল? 10,000 টাকা। এখানেও আবার 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখবা যে ডেবিট কলামে যত টাকা হবে ক্রেডিট কলামে ঠিক তত টাকাই হবে, কম বেশি কিন্তু হবে না। তারপরে আমার 5 তারিখ শেষ, 10 তারিখে নগদে পণ্য বিক্রয় করা হলো 8,000 টাকা। তো নগদে পণ্য বিক্রয় করে যদি 8,000 টাকা, আমাকে আগে দেখতে হবে যে বিক্রয়টা কী হিসাব ছিল। তো বিক্রয় আমরা জানি আয় হিসাব, মানে আমরা যদি কোনো কিছু বিক্রি করি তাহলে আমাদের কাছে টাকা আসে, তাহলে এটা হচ্ছে আয় হিসাব। আর আয় হিসাবের জন্য আমি বলছিলাম যে নিয়মটা ছিল, মানে ডেবিট ও ক্রেডিট করার নিয়মটা ছিল আয় হ্রাস পেলে ডেবিট হয় আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে বিক্রি করাতে আয় বৃদ্ধি পাইছে, তাহলে কি বাবদ আয় বৃদ্ধি পাইছে? বিক্রয় বাবদ। তাহলে বিক্রয়টা অবশ্যই কি হবে? ক্রেডিট হবে। তাহলে ডেবিটটা কি হবে? যখন বিক্রি করলো তার কাছে কি আসলো? নগদ টাকা আসলো। আর নগদ টাকাটা কি? সম্পত্তি। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তাহলে আমরা লিখতেই পারি যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা সেইখানে আমরা কি দিব তাহলে? ব্যাখ্যাতে আমরা লিখতে পারবো যে যেহেতু নগদে বিক্রয় করা হলো, কি করা হলো? নগদে বিক্রয় করা হলো। টাকা কত? টাকা হচ্ছে 8,000। তাহলে ডেবিটে লিখবো 8,000 আর ক্রেডিটে লিখবো 8,000। তো আমার 10 তারিখ শেষ। তারপর হচ্ছে 12 তারিখ। 12 তারিখে দেখো আসবাবপত্র ক্রয় করা হলো 15,000 টাকা। আসবাবপত্র, এখন আমাকে বুঝতে হবে যে আসবাবপত্র আগেও কিন্তু আমরা ক্রয় করছিলাম, তখন কিন্তু আসবাবপত্র ছিল না, তখন কি ছিল? পণ্য ছিল। আর এই ক্রয়টাকে আমরা বলছিলাম ব্যয়বাচক হিসাব। আর এখন হিসাব পাইতেছি আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে এই ক্রয় আর এই ক্রয়ে কিন্তু একসাথে মিলাইয়া ফেললে হবে না। আসবাবপত্রটা হচ্ছে সম্পত্তি। কোনো বাসার কিংবা কোনো প্রতিষ্ঠানের যদি আসবাবপত্র থাকে, কোনো দালান কোঠা থাকে, এগুলোকে এই প্রতিষ্ঠানের সম্পত্তি বলা হয়। যেহেতু আসবাবপত্র ক্রয় করছে এর মানে সে সম্পত্তি ক্রয় করছে, তাহলে সম্পত্তি বৃদ্ধি পাইছে। আমরা বলছিলাম সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে সম্পত্তি বৃদ্ধি পাইছে কি নামে? আসবাবপত্র সম্পত্তিটা বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে লিখবো আমরা আসবাবপত্র হিসাব ডেবিট। ঠিক আছে, আসবাবপত্র হিসাব ডেবিট। এখন ক্রেডিট কি লিখবো? তো এই আসবাবপত্র কিনতে গেলে তার কি ব্যয় করতেছে? নগদ টাকা ব্যয় করতেছে। তাহলে তার সম্পত্তি একদিকে বাড়ছে আর একদিকে কমে গেছে। আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে আর নগদ টাকা নামক সম্পত্তি তার হ্রাস পাইছে। আমরা বলছিলাম সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটার কারণে কি লিখবো? কারণে লিখবো যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, কত টাকা? 15,000 টাকা। লিখে দিলাম ডেবিটেও 15,000, ক্রেডিটেও 15,000। তারপরে 15 তারিখে আছে বাকিতে পণ্য ক্রয় করা হলো। 15 তারিখে কি আছে? বাকিতে পণ্য ক্রয় করা হলো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাকিতে পণ্য ক্রয়ের জন্য আমরা কিভাবে জাবেদা দিই? বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে কি হয়? কারো কাছ থেকে যখন পণ্য ক্রয় করবে বাকিতে, মানে সে তোমার কাছে কি হবে? টাকা পাবে। এই যে সে তোমার কাছে টাকা পাবে, সে তোমার কি হবে? অবশ্যই ভাইও না, বন্ধুও না, হয়তো পরিচিত হিসাবে ভাই বন্ধু বলতেই পারো, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে সে হবে পাওনাদার। সে কি হবে? পাওনাদার হবে। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে আমি কি করছিলাম? পণ্য ক্রয় করছিলাম। তাহলে ক্রয়টা কি? ক্রয়টা হচ্ছে ব্যয়বাচক হিসাব। আমরা বলছিলাম ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে ক্রয় করাতে ব্যয় বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলতে পারি যে ক্রয় হিসাব ডেবিট। আর বাকিতে ক্রয় করাতে কি হয়েছে? পাওনাদার বৃদ্ধি পাইছে। পাওনাদারটা কি? পাওনাদারটা হচ্ছে দায়। কেউ তোমার কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে কেউ যদি পাওনাদার থাকে, মানে পাওনা থাকে, কেউ যদি পায়, সেইটা প্রতিষ্ঠানের জন্য দায়। আর আমরা বলছিলাম দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে আমার কি হলো? এই প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেল। তাহলে আমরা বলবো পাওনাদার হিসাব ক্রেডিট। কারণে কি লিখবো? যেহেতু বা কারণ বাকিতে পণ্য ক্রয় করা হলো। বাকিতে পণ্য ক্রয় করা হলো। আমি এটা লিখলাম না, কারণ হচ্ছে সময় অনেক চলে যাবে, সেই জন্য লিখলাম না। তাহলে কত? 7,000 টাকা। তাহলে আমার ক্রেডিটেও কত হবে? 7,000 টাকা হবে। ওকে। তারপরে 20 তারিখে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি আছে? ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে যদি টাকা জমা দেয়, আমরা জানি যে নগদ টাকা যদি কারো কাছে থাকে সেটা হচ্ছে তার জন্য সম্পত্তি। আবার
তার সম্পত্তিটা যদি এই নগদ টাকা যদি অন্য জায়গায়ও থাকে সেটাও তার জন্য সম্পত্তি। তো ব্যাংকে টাকা জমা দিলে তার হাতের টাকা কমে যাবে, আর ব্যাংকের টাকা মানে ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা বেড়ে যাবে। তাহলে সম্পত্তি একদিকে কমে গেল আর একদিকে বেড়ে গেল। আমরা বলছিলাম সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট। তাহলে সম্পত্তি কোন জায়গায় বৃদ্ধি পাইল? সম্পত্তি বৃদ্ধি পেল ব্যাংকে। তাহলে আমরা বলবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর আরেকটা সম্পত্তি হ্রাস পাইছে বা কমে গেছে, কি সম্পত্তি হ্রাস পাইছে? নগদ সম্পত্তি হ্রাস পাইছে। তাহলে আমরা বলবো নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখছি ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এই দুটোটাই কিন্তু সম্পত্তিবাচক হিসাব। তাহলে ব্যাংকটা বাড়ছিল সেই জন্য আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করছি, আর নগদ টাকা কমে গেছিল সেই জন্য নগদটাকে আমরা ক্রেডিট করছি। তাহলে আমাদের টাকা কত? টাকা হচ্ছে 20,000। তাহলে আমরা ডেবিটে লিখবো 20,000 আর ক্রেডিটেও লিখবো 20,000। তারপরে মনিহারি দ্রব্যাদি ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা, আমার আর দুইটা জাবেদা আছে, আমি সেই জন্য উপর থেকে দুইটা জাবেদা মুছে ফেলতেছি। একটু মনে রাখবা, একটা হচ্ছে 1 লাখ টাকা আর একটা হচ্ছে 10 লাখ টাকার জাবেদা ছিল। একটা 1 লাখ টাকার আর একটা ছিল একটা 1 লাখ টাকার একটা ছিল 10,000 টাকার। আমি দুইটা জাবেদা মুছে ফেললাম। তো এইখানে এখন আমি 25 তারিখ লিখবো, মানে এটা আমি নিচে লিখতেছি, নিচে আমার জায়গা নাই সেই জন্য আমি একটু উপরেই লিখে দিলাম 25 তারিখ। ওকে, তো 25 তারিখ আছে মনিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মনিহারি দ্রব্যাদি কি? আমি বললে নেই, তারপরেও যদি না জানো তাহলে জিনিসটা জানা হলো। মনিহারি দ্রব্যাদি হলো কলম, পেন্সিল, চক, ডাস্টার, তারপরে হচ্ছে কি কার্বন, সেই পেপার, কাগজ, সেইগুলো পোস্টার পেপার, সেইগুলোকে আমরা মনিহারি দ্রব্যাদি বলি। তো এমন জিনিস ক্রয় করছে এই প্রতিষ্ঠানে কত টাকার? 1,000 টাকার। তাহলে যেহেতু এই জিনিসগুলো ক্রয় করছে বা কিনছে সেই জন্য এই প্রতিষ্ঠানে কি হয়েছে? ব্যয় হয়েছে। তাহলে এটা হচ্ছে ব্যয়বাচক হিসাব। মনিহারিটা কি হিসাব? ব্যয়বাচক হিসাব। তাহলে আমরা বলছিলাম ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। তাহলে ব্যয় কোন নামে বৃদ্ধি পাইছে? মনিহারি নামে। তাহলে মনিহারি হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট। তো এই যে মনিহারি কিনছে, মনিহারি ক্রয় করছে, তাহলে কিভাবে কিনছে? অবশ্যই কোনো কিছু কিনতে গেলে কিভাবে কিনতে হয়? টাকা দিতে হয়। তাহলে নগদ টাকা দিছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কারণে কি লিখবো আমরা? নগদে মনিহারি দ্রব্য ক্রয় কত টাকা? 1,000 টাকা। ক্রেডিটের করেও আমরা 1,000 টাকা লিখে দিব, দিয়ে দিলাম। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ সারা মাস যখন হিসাব নিকাশ করলো, সারা মাস শেষে কর্মচারী যে ছিল দোকানের বা প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন প্রদান করা হয়েছে 5,000 টাকা। তো এই যে বেতন প্রদান, কর্মচারীকে বেতন প্রদান বা মজুরি প্রদান, সেইগুলো হচ্ছে ব্যয়বাচক হিসাব। তো ব্যয়বাচক হিসাবে আমরা বলছিলাম ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। যেহেতু কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে তাহলে তার ব্যয় কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। কী বাবদ বৃদ্ধি পেয়েছে? বেতন বাবদ। তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। তো এখন ক্রেডিট কি হবে? বেতনটা কিভাবে দেওয়া হয়? বেতনটা কি? অবশ্যই নগদে দেওয়া হয়। তাহলে নগদ ছাড়াও দিতে পারে, চেকেও দিতে পারে। তো এখানে আমি যেহেতু কোনো কিছু লিখা নাই সেহেতু আমরা ধরে নিব এটা নগদে দেওয়া হয়েছে। তাহলে বেতনটা নগদে দেওয়া হয়েছিল, তাহলে আমার নগদ টাকা কমে গেছে বা এই প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে। তাহলে নগদ হচ্ছে সম্পত্তি, সম্পদ কমে গেলে কি হয়? আমাদের ক্রেডিট হয়। তাহলে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকটার জাবেদা দাখিলা করে ফেলছি। এইভাবে আমরা কোনো অঙ্কে যখন জাবেদা দাখিলা প্রদান করার কথা বলবে এই কাজটা করতে হবে। এখন সব জাবেদা দাখিলা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, একেবারে আমরা কি করে দিব? দাগ দিয়ে দিব, পুরা গড়ে দাগ দিয়ে দিব। তাহলে পুরা চার্টে আমরা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এই যে ডেবিট ও ক্রেডিট কলামের যোগফলকে টাকার ফিগারগুলোকে যোগ করে দিতে হবে। কি করতে হবে? টাকার ফিগারগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে টাকার ফিগারগুলোকে যদি আমরা যোগ করে দিই, আমরা দেখি যোগ করে কত হয়। আমরা একটু যোগ করার চেষ্টা করি। দেখো আগে কিন্তু আমি মুছছিলাম 1 লক্ষ আর হচ্ছে 10,000, তাহলে 1,10,000, তাই তো? তাহলে 10 আর আমি বড় বড় ফিগারগুলো করি, 10 আর 5 হচ্ছে 15,
15 আর হচ্ছে 15 30, তাহলে 1,30,000, 30 আর 20 হচ্ছে 50, তাহলে 1,50,000, আর এইটাই আর এটাই মিলে হচ্ছে আরও 15, ওই লোক 1,65,000 আর এক হচ্ছে 66,000, তাহলে 1,66,000 টাকা হচ্ছে ডেবিটে। যেহেতু আমরা ডেবিটে যে টাকাটা লিখেছি ক্রেডিটেও ঠিক একই টাকা লিখেছি, সেহেতু ক্রেডিটের যোগফলটাও এই একই যোগফল, তাহলে 1,66,000। এটাকে কি করে দিব আমরা? ক্লোজ করে দিব। ক্লোজ মানে হচ্ছে নিচে দুইটা ধাক দিয়ে দিব, ক্লোজ করে এরপর পুরো অঙ্ককে ক্লোজ করে দেওয়ার জন্য আমরা পুরো অঙ্কতে একটা ধাক টেনে দিব নিচে। তো এইভাবেই আমরা জাবেদা দাখিলা করতে পারি, এইভাবেই আমরা জাবেদা দিতে পারি, এইভাবেই আমরা হিসাবের বা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার খাতায় অনেক সময় বলা থাকতে পারে যে জাবেদা দাখিলা দেখাও, তাহলে এইভাবে করবা। যদি বলে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, ঠিক একই কাজ, মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করা মানেও কিন্তু জাবেদা করাই, মানে তোমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এইটুকু। তুমি চাইলে তখন শুধু এইটুকু দিলেও হবে, এইটুকু না দিলেও হবে, আর চাইলে পুরা জাবেদার চক করেই বা জাবেদার চার্ট করেই তুমি অঙ্কটাকে কি করতে পারো? সলিউশন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আজকে যে প্রবলেম করে দেখিয়েছি এটা থেকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেও বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের অনলাইন স্কুলের যে কমেন্ট বক্স আছে সেইখানেতেও কমেন্ট করতেই পারো, কোনো সমস্যা নাই। আর সেইখানেও যদি কমেন্ট করতে না পারো তাহলে যে কাজটা করবা, আমার ফেসবুক আইডিতে যে নাথ ফার্মিস্ট্রি আছে সেইখানেও কমেন্ট করে এই পড়াশোনা বিষয়ে বা ক্লাস সম্পর্কিত বিষয়ে যে কোনো বিষয়ে জানতে চাইতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এইখানেই আমি শেষ করব। তো তার আগে বলে দিতে চাই, তোমরা আবার ক্লাসে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভগবানের কাছে এইটাই প্রার্থনা তোমরা যেন সব সময় ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।